আজ মঙ্গলবার 4/11/25 সনের বাংলাদেশ সময় রাত 10টা এবং বোস্টন টাউনের সময় দুপুর 11টা। আজকে আমি কাসিম আজমের ব্যক্তিত্ব চিন্তা নিয়ে চিত্র আলোচনা করব। আলোচনার উদ্দেশ্য একটাই, আমরা রোগ নির্বাচন করে এলএম পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করা। প্রশ্ন আসছে, তাহলে এত আলোচনাটা কিসের? কথা হচ্ছে, আমরা যদি সুন্দরভাবে ওষুধ নির্বাচন করতে না পারি তাহলে আমাদের চিকিৎসাও বিভ্রাট হয় এবং চিকিৎসা করতে পারি না। সেই কারণে কার্সিনোসিনের যখন সকল রকম বৈশিষ্ট্য, লক্ষণ এবং রোগের উপরে ভিত্তি করে নানা রকমের কথা আলোচনা করেছি, আজকে খালি ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ তারা এই ক্যান্সার রোগের পরে অথবা ক্যান্সার রোগ হয় সেই ব্যক্তিদেরকে কিভাবে চিহ্নিত করব সেটা নিয়ে আলোচনা করা। সেজন্য কিছু কিছু ভাগ নিয়ে আলোচনা আছে এবং সেখানে 7টা ভাগের কথা আলোচনা করার চেষ্টা করব। চিনার উপায়টা কি, তারপরও আমার মনে হয় একটু সংক্ষেপে যদি বলি, তাহলে প্রথমেই যদি আমরা আসি পার্সোনালিটি এবং প্রত্যেকটা মানুষের আদর্শ অথবা জিনগত পার্থক্য থাকে। এক একটা মানুষের চরিত্র এক এক রকম। এই ভাসমান মানুষের চরিত্রে আমাদের লক্ষণগুলো বের করা অনেক সময় কঠিন হয়ে পড়ে, আর তারই ভিতরে কার্সিনোসিন বা ক্যান্সার রোগের নির্ণয় করা অনেক কঠিন। সেখানে আমি ভাগ করার চেষ্টা করব। অর্থাৎ চিনার উপায়টা কি? দেখুন, এর আগে আমরা মায়াজম আলোচনা করেছি। মায়াজমের প্রত্যেকটা মায়াজমের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু চিহ্নিত আছে, কিছু লক্ষণ আমরা বের করতে পারি। কিন্তু কার্সিনোসিনের মায়াজম আমার মনে হয় আইসক্রিমের মতন 10 ভাগের 9 ভাগ পানির নিচে থাকে, 1 ভাগ উপরে থাকে। এই 1 ভাগে হয়তো আমি আপনাদের সঙ্গে যখন আলোচনা করতে যাব তখন আমি চিন্তা করব, শারীরিক গঠন দেখেই আমরা অনেক সময় রোগ নির্বাচন করি, কিন্তু অন্তরে যে ভিতরে যে কত রকমের ট্রাবলস আছে সেটা একমাত্র ক্যান্সার মায়াজমেই বলতে পারে। আমাদের দেখবেন, আমাদের ম্যাথমেটিকাতে বা প্রয়োগের সময় বলা হয় যে মানসিক কষ্টের উপরে ভিত্তি করে সকল রোগের সৃষ্টি হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এই মানসিক কষ্ট বের করা অনেক সময় কষ্ট। যত রকমের মানসিক ভাগ আছে সবই এই মায়াজমে আছে, অর্থাৎ ক্যান্সার মায়াজম, যেটা আমরা কার্সিনোসিন মায়াজম বা ক্যান্সার মায়াজম বলে থাকি, সেখানে আছে। সেজন্যই এই ওষুধ নির্বাচন করাটা অনেক সময় কঠিন। সেজন্য এই পার্সোনালিটিটা বলা হলো কেন? কারণ খালি দৈহিকের উপরে নির্ভর করে আমরা ওষুধ দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। দেখবেন অনেক চিকিৎসা আমরা করতে পারি না। চিকিৎসা করতে না পারার কারণেই শেষমেশ ক্যান্সার হয়, এবং ক্যান্সারের উত্তর হচ্ছে নো আনসার। অনেক ভাগ আলোচনা করেছি, অনেক কিছু আছে, আপনারা মনে রাখবেন। অর্থাৎ আইসক্রিম, সমুদ্রে বরফখণ্ড দেখার যেরকম 9 ভাগের 1 ভাগ উপরে থাকে আর 10 ভাগের 9 ভাগ পানির নিচে থাকে, 1 ভাগ উপরে থাকে। 1 ভাগ দেখেই আমরা বুঝতে পারি যে এই বরফখণ্ডের নিচে কতটুকু আছে। সেই 1 ভাগটা আমি ধরব, সেটা হচ্ছে শারীরিক, অর্থাৎ বহিরাগত আচরণ দেখে বা শারীরিক প্রবণতা অথবা শারীরিক ফিজিক্যালি এক্সিস্টেন্স দেখে আমরা হয়তো চিন্তাতে পারি, কিন্তু বাকিটুকু তাকে নবাক সম্পূর্ণ বোঝা আমাদের পক্ষে অনেক কঠিন। তাই ক্যান্সার রোগের চিকিৎসাও কঠিন এবং সেটা দুরারোগ্য হিসাবে পড়ে এবং আমরা সেখানে চিকিৎসাতে ব্যর্থ হই, এবং সেই ব্যর্থ থেকে কতটুকু আমরা করতে পারবো সেটি আলোচনার উদ্দেশ্য এবং লক্ষ্য। দেখুন, প্রথমেই যদি আসি, আমরা কার্সিনোসিনের ব্যাখ্যা যদি করতে যাই তাহলে আসে মানসিক গঠন। এই যে মানসিক গঠন, এতক্ষণ পর্যন্ত কি আলোচনা করলাম, যে 9 ভাগেই তাকে পানির নিচে, এই 1 ভাগটা আমরা বুঝবো
শারীরিক ফিজিক্যালি যেটা দেখে আমরা অনেক সময় নির্বাচন করতে পারি, কিন্তু মানসিক গুণ আমরা অনেক সময় বের করতেই পারি না, গতিকেই আমরা নানা রকম সমস্যা পড়ি। এই জন্য প্রথম থেকে মানসিক স্তরের কথা বলা হয়, কিন্তু মানসিক স্তর নির্ণয় করার জন্য ডাক্তারের যে দক্ষতার প্রয়োজন অথবা রোগীর যেটা ধৈর্য এবং বের করার যে সমসাপেক্ষ ব্যাপার, সেটা অনেক কঠিন, কারণ মানুষের মনের কথা অনেক সময় কিছুই বলে না। সেই কারণে প্রথমেই আসি মানসিক গঠন। মানসিক গঠনটা কি বলবো, দেখুন, যিনি সবসময় ভালো থাকেন, অন্যকে কষ্ট দিতে চায় না, নিজের দুঃখ গোপন করে হাসি মুখে বাঁচেন, তারই নাম হচ্ছে রোগের দৃশ্য হচ্ছে কার্সিনোসিন। কথাটা কি বললাম? কথাটা বললাম যিনি ভালো মানুষ, সবাই জানে উনি খুব ভালো মানুষ, কিন্তু ওনার মনের কষ্টের কথা কেউ জানে না, মনের চাপা পড়ার কথা কেউ জানে না। সবাইকে ভালো থাকতে চায় এবং অন্যকে কষ্ট দিতে চায় না, এবং আমরা ভালো মানুষের ডেফিনিশনটা বলি, কিন্তু এই দৃষ্টিত রোগ আমরা ঠিক করতে পারবো না, আর এই রোগের উপর ভিত্তি করেই আমরা ওষুধ প্রয়োগ করতে পারবো না। সেই কারণেই বলি, মানসিক কষ্ট যখন দৈহিক আচরণে দেখা যায়, তখনই আমরা ওষুধ নির্বাচন করতে পারি, রোগ নির্বাচন করতে পারি, এবং সেই রোগের ওষুধও আমরা ঠিক করতে পারি। তাহলে বোঝা যাচ্ছে কার্সিনোসিন রোগটাই হচ্ছে মানসিক। এবং সেটা কি বললাম, আমরা আবারও যারা আমার সঙ্গে যোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। অথবা কি পেলাম, যে মানসিক কষ্টের উপরে ভিত্তি করে এই অসুখটা। সেই কারণে আমরা খুব সংক্ষেপে আমি আলোচনা করব, আর বিস্তারিত যাব না, এই কারণে কারণ আপনাদের বিরক্ত হয়ে যাবে আমরা কিভাবে তাড়াতাড়ি করে ক্যান্সার মায়াজম দেখে রোগী চিকিৎসা করতে পারে। সেই সুবাদে আমি মানসিক কষ্ট থেকে শুরু করেছিলাম, এবং মানসিক যত লোক ভালো লোকে দেখবেন, মনে রাখবেন এগুলি আফটার অল কার্সিনোসিনের পরিচয় পড়ে। বলে, স্যার কথাটা তো খুব সংক্ষেপে বললেন, আমরা বুঝবো কিভাবে? এই যে আপনাদেরকে এত কষ্ট করে কেস্টিংটা, 4টা মায়াজমের কেস্টিংটা শিখিয়েছি, সেখান থেকেই আমাদেরকে বের করতে হবে। এই যে মায়াজমের কথা বললাম, এই 13টা মায়াজম যদি কোনো লোকের কাছে না থাকে, তাহলে কার্সিনোসিন হয় না। তার সঙ্গে মানসিক, এবং মানসিকের অনেক ভাগ আছে। প্রথম ভাগ আমি যেটা আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ এক লাইনে বলছিলাম, সেটা হচ্ছে সব সময় ভালো থাকতে চায় এবং কারো সঙ্গে কষ্ট দিতে চায় না, এবং নিজে হাসি মুখে বাঁচেন, নিজের কষ্টের কথা নিজেই রাখেন, তারাই ক্যান্সারের রোগী। তো বল স্যার, এবং এটা দেখবেন শেষ বয়সে আসে, অর্থাৎ প্রথম বয়সে আমাদের শরীরের শক্তি থাকে, জীবনী শক্তি ভালো থাকে, এবং বিশেষ করে আমি বলবো অন্তত 50-এর পরে ছাড়া যাদের ক্যান্সার রোগ আক্রান্ত হয়, সেগুলো জটিল। কিন্তু 50-এর আগে যদি হয়ে থাকে কোনো না কোনো কারণে, যেগুলো বংশগতির লগে সম্পৃক্ত নয়, মানসিক কষ্ট এবং অন্য কোনো কারণে, যে 18টা কারণের কথা বলছিলাম, সেগুলির ভিতরে কোনো না কারণে যদি হয়, সেটা তাড়াতাড়ি চিকিৎসা হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে পার্সোনালিটির উপরে ভিত্তি করে আমরা চিকিৎসাকে সহজ করতে পারি। অর্থাৎ যাদের দেখব 3-4টা রোগ নিয়ে, অন্য কিছু নিয়ে কষ্ট করেই বেঁচে আছেন, তাদের কথা আলাদা, এবং তারা 50 বছরের পরে সচরাচর, বা 60 বছরের পরে এই ক্যান্সার রোগ আক্রান্ত হয়, তার আগে নয়। কেন? তার ফিজিক্যাল শক্তি থাকে, মানসিক কষ্টগুলো চাপা দিলেও সেগুলোই ওভারকাম করে তার বয়স 50-60 চলে গেলেই তখনই তার শরীরটা ভাঙে, এবং তখনই চিকিৎসা হয় না, তখনই জটিল থেকে জটিলতার আবন্ত হয়। এবং সেই সুবাদে আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে শারীরিক প্রবণতা। তাহলে যেই লোক ভঙ্গুর দৃষ্টিভঙ্গি, অর্থাৎ তার দেহটা ভেঙে যাচ্ছে এবং দেখতে খুবই সুন্দর, অর্থাৎ সিমসাম চেহারা এবং আকর্ষণীয় তার দৃষ্টিভঙ্গি, অথবা শরীরের সব কিছু ঠিক আছে, কিন্তু শরীরটা ভেঙে যাচ্ছে, চিকিৎসা হচ্ছে না। আর তার সঙ্গে যদি থাকে টিউবারকুলোসিস, মায়াজম অথবা টিবি রোগ, এবং বংশগতিক ক্যান্সার, ডায়াবেটিস, এবং মানসিক কষ্টের ইতিহাস যদি থাকে, অথবা আত্মহত্যার ইতিহাস যদি থাকে, এগুলি থেকেই
বংশগতিতে ক্যান্সার রোগের উৎপন্ন হয় বলে আমাদের বিশ্বাস। তাহলে আমি কি বললাম? অর্থাৎ 4টা মায়াজম থেকেই যে সকল রোগ চিকিৎসা হয় অথবা চিকিৎসা না হয় অথবা চাপা দিয়ে অথবা দেহের কোনো রকমের ট্রাবল সৃষ্টি করে এবং 50-60 বছর পরে যত রকমের ট্রাবল দেখা যায় যেগুলো চিকিৎসা হয় না, সেটাকেই আমরা ক্যান্সার রোগ হিসেবে বিবৃতি করতে পারি এলোপ্যাথিকের ভাষায়। অর্থাৎ সেখানে দেখবেন বহু রকমের ক্যান্সার আছে, লাংস থেকে শুরু করে। আমরা কিন্তু সেটা দেখব না, আমরা দেখব আমাদের লাইফ হিস্ট্রিতে ওনার কি কি স্টাইল আছে। এই জন্য আমাদের ওষুধগুলো ওখান থেকে আলাদা। কিন্তু আমাদের মুশকিল হলো কি জানেন, আমাদের ম্যাটেরিয়া মেডিকা বা আমাদের চিকিৎসা বলে ওই ক্যান্সারের এই ওষুধের এই ওষুধ, এই ওষুধের এই ওষুধ, এগুলো থেকে দূরে চলে আসেন যারা 50 পদ্ধতি এবং কেস টেকিং নিয়ে চিকিৎসা করতে চান এবং লক্ষণের উপরে ভিত্তি করে তাদের চিকিৎসা, তাদের হাতেই আগামী দিনে শত শত লোক ক্যান্সার রোগী ভালো হবে। না ভালো হওয়ার কোনো কারণ নাই। আমি হয়তো প্রথমে বলতেছি কারণ যত রকমের জটিল রোগী হোক এগুলো চাপা পড়ার ইতিহাস অথবা এই মানসিক কষ্ট যেগুলো বলতেছিলাম সেগুলি থেকে তার প্রকাশ, সেই প্রকাশিত 90 ভাগে পানির নিচে থাকে, অর্থাৎ দেহের অভ্যন্তরে থাকে, সেগুলির খোঁজখবর নেওয়া অনেক সময় কষ্ট হয়ে পড়ে। তারপরও আমি আলোচনা করার চেষ্টা করব। কিন্তু যে সকল দৈহিক লক্ষণের উপরে ভিত্তি করে আমি নির্বাচন করতে পারি সেই লক্ষণটা আগে আপনাদেরকে বলছি, কারণ আমরা মানসিকের উপরে এত পরিশ্রম করে এত কিছু বের করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেখানে আমরা কি পেলাম? স্বাস্থ্যবান। অর্থাৎ দেখবেন টিউবারকুলোসিস মাধ্যমে সুন্দর বলছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা ফসফরাসের কথা বলছিলাম, দেখতে শুনতে খুবই ভালো, কিন্তু লাংসের উপরে তার এফেক্ট অথবা শরীরের আরো কতগুলো লক্ষণের উপরে ভিত্তি করে ফসফরাসের রোগী আমরা দূরে থেকে দেখে চিনতে পারি। ঠিক ক্যান্সারের রোগীও তাই, তার শরীর খুব ভালো, কিন্তু ওই যে বললাম যে তার মানসিক কষ্ট, সাবমিশন এবং দুঃখ কষ্টের জীবন, লাইফকে অ্যাডজাস্টমেন্ট করা তার কষ্ট হয়েছে, কিন্তু কোনো রকমের শারীরিক কোনো রকমের তার কোনো ক্ষতি নেই, যেটা আমরা টিউবারকুলোসিস বডির মধ্যে দেখতে পেলাম যে ফসফরাসের রোগী। তাহলে চলে আসি আর কি, তাহলে একটা জিনিস পাইলাম, অর্থাৎ দেখতে শুনতে ভালো আর তার ডেভেলপমেন্টটা হচ্ছে না এবং মোটামুটি তার সৌন্দর্য বজায় রেখে চলে ফসফরাসের মতন, এবং এবং ফর্সা হালকা চেহারা এবং তিল, শরীরে তিল থাকে অথবা স্নায়ুর কোনো দোষ থাকে। ওই যে বললাম, কি বললাম, মায়াজমের যদি কোনো রকমের ট্রাভেলস না থাকে তার শরীরে ক্যান্সার হয় না। আমরা জানি নার্ভের উপর যত রকমের ট্রাভেলস মাথায় প্রথম আক্রমণ হয়, সেই স্নায়ুর উপরে যদি কোনো ট্রাভেলস থাকে এবং সেগুলো যদি চাপা পড়ে, তাহলেই অর্থাৎ ইতিহাস লেখার সময় যদি আমরা বের করতে পারি যে স্নায়ুর উপরে কোনো রোগের ট্রাভেলসের চাপা পড়া রোগ তার ভিতরে আছে, তাহলে আমরা ধরেই নিতে পারি সে ক্যান্সার রোগী হতে পারে। তার কারণ সে আপনার কাছে যে রোগটার জন্য আছে, অনেক ডাক্তারি চিকিৎসা করতে পারে নাই, অনেক রকম রোগও উনি ভুগতেছেন, কিন্তু এই রোগটা কিছুটি নতুন আসছে, এই রোগটা ভালো হয় না, তাহলে আপনার ধরেই নিতে পারেন সেটা ক্যান্সারের অন্তর্ভুক্ত। তার অর্থ ক্যান্সারের এখনো প্রকাশিত হয়নি। যতক্ষণ পর্যন্ত প্রকাশিত না হয় ততক্ষণ বলতে পারে না এটা ক্যান্সারের রোগী কি রোগী নয়। কিন্তু আমরা যারা হোমিওপ্যাথি করি আমরা তার আগেই বলতে পারি তার দেহটা কোন দিকে যাচ্ছে, কারণ যতক্ষণ পর্যন্ত শরীরের দৃষ্টিতে না আসে ততক্ষণ পর্যন্ত এলোপ্যাথিক্যালদের কোনো চিকিৎসা নেই। কিন্তু আমাদের কি চমৎকার, কারণ এ সকল লক্ষণ যদি থাকে তাহলেই দেখবেন আরো কতগুলো লক্ষণ আছে, যেমন তিলের কথা বললাম, আঁচিল, টিউমার, এগুলো চাপা পড়া অথবা অথবা নাকে ক্ষত অথবা অথবা সিবিলিটিক মাধ্যমের কোনো চিহ্ন আপনার কেস টেকিং নেওয়ার সময় লক্ষ্য করেছেন, এখনো তো নাই, কারণ সিবিলিটিক, সাইকোটিক এবং হয়েই টিউবারকুলোসিস, এবং এই তিনটা মিলেই হচ্ছে কার্সিনোসিন মায়াজম অর্থাৎ ক্যান্সার মায়াজম, অর্থাৎ তার আর কোনো রক্ষা নেই। এবং সেই কারণেই কেস টেকিং নেওয়ার সময় খুব সুন্দর করে লাইফ হিস্ট্রিগুলো নিয়ে এই পার্সোনালিটির উপরে আপনাদের দৃষ্টিকোণ আকর্ষণ করছি। অর্থাৎ রোগী তো দেখতে ভালো, এমন কোনো রোগ নেই, এমন কোনো শোক নেই, কিন্তু আপনারা খোঁজ দিয়ে দেখবেন যদি বংশগতিতে টিবি থাকে, ক্যান্সার থাকে, ডায়াবেটিস থাকে অথবা মানসিক কোনো কষ্টের রোগী থাকে, তাহলে ধরেই নেবেন এই বংশগতির উপরে ভিত্তি করে আপনি অনায়াসেই ক্যান্সারের ওষুধ প্রয়োগ করতে পারেন। কেন এই কথাটা বললাম? কারণ হচ্ছে একটাই, দেখুন
এই যে কেস টেকিংটা নিয়ে শারীরিকভাবে ভিত্তি করেই আমরা নির্বাচনটা করছি, মানসিকের উপরে এত কিছু বের করাও কষ্ট, তারপরে চেষ্টা করবেন মানসিক পারে, কিন্তু এই লক্ষণগুলো দৈহিকভাবে পাইলেই আমরা কার্সিনোসিন ক্যান্সারের ওষুধ ব্যবহার করতে পারি। কারণ আমরা জানি 4 মাত্রা ওষুধ M124 শরীরের কোনো ক্ষতি করে না, সেটা প্রিভেন্টিভ হিসাবে দেখা যায়। এটা আমার 20 বছরের অভিজ্ঞতা হবে। এগুলো প্রয়োগ করার অর্থ কারো যেন ক্যান্সার না আসে, অর্থাৎ কারো জেনেটিক্যালি যদি ক্যান্সারের তার বংশগতি থাকে, অথবা সেখানে যদি টিউবারকুলোসিস বডি থাকে, অথবা তার কতগুলো রোগ ভালোই হচ্ছে না, অথবা তার রক্তপাত কোনো রকমের চিকিৎসা হচ্ছে না, সেখানে আমরা টিউবারকুলোসিস আমরা ওষুধের কথা বলতে পারি, সেখানেও ক্যান্সার, অর্থাৎ তার রক্তপাত যদি বন্ধ না হয়। এগুলো অনেক সময় ছোট বয়সে দেখা যায়, নাকের থেকে রক্ত যাচ্ছে, অথবা পাইলসের মতন রক্ত হুড় করে বেরোচ্ছে, এবং মাসিকের কোনো টাইম টেবিল নেই। এগুলি সবই ক্যান্সারের অন্তর্ভুক্ত রোগ বলে আমরা মনে করি। দৈহিক ইতিহাস যদি আমরা নিতে পারি, সুন্দরভাবে টেস্টিং নিতে পারি, তাহলে আমি কেন এই শারীরিক প্রবণতা বা শারীরিক ফিজিক্যাল ডিসপোজিশনের উপরে কেন অত নজর দিচ্ছি? এই কারণ আমরা যেন বংশগতির ইতিহাস জেনে আমরা যেন প্রিভেন্টিভ হিসাবে আমরা যেন ট্রিটমেন্টটা করতে পারি। অর্থাৎ প্রথমেই যদি আমরা সেটা প্রয়োগ করতে পারি, হয়তো ক্যান্সার হয় না তার সন্দেহ আছে, কিন্তু আপনি যদি প্রথমেই প্রয়োগ করে ফেলেন, দেখবেন চিকিৎসাও সহজ হবে এবং তাড়াতাড়ি করবেন। অর্থাৎ 4 মাত্রা দিয়েই আপনি আপনার সিস্টেমে চলে যাবেন। ও যেরকমভাবে বলি আমরা নাক্স পালস ওই ওষুধ দিয়া, সেই মাত্রভাবেও যখনই ক্যান্সার রোগীর বংশগতি পাবেন, তখনই তাকে প্রিভেন্টিভ দিয়েই শুরু করা উচিত বলে আমি মনে করি। তার অর্থ এই কথা নয় রোগী আসছে হয়তো দাঁতের ব্যথা, আপনার ক্যান্সারের ওষুধ দিয়ে বসে দেবে, আমি সে কথা বলছি না। যেই রোগের জন্যই আসুক, প্রাথমিক চিকিৎসা করেই যদি তার বংশগতি থাকে, আপনি অনায়াসেই প্রয়োগ করতে পারেন, এবং সেখানে মাত্রাটাও বলা আছে। আমি অবশ্য 2 মাত্রার কথা বলি, কিন্তু আপনারা 1 মাত্রা দিয়ে ডেইলি একবার দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তার যদি শরীর ভালো থাকে তাইলে ভালো, যদি কোনো ট্রাভেলস হয় তখন যেটাই রোগ আসুক না কেন, সেই লক্ষণের উপরে ভিত্তি করেই আপনার যে কোনো ওষুধ আপনি নির্বাচন করতে পারবেন। সেখানেও কথা থাকে যে অ্যাকুইট কেসে আমরা তরুণ রোগের ওষুধ যেগুলো ডিপ সিটেড নয় সেগুলো ব্যবহার করব, কিন্তু আমি তো জানি সে কার্সিনোসিনের মায়াজম, অর্থাৎ তার গভীরতা খুব বেশি। এই জন্যই গভীর ক্রিয়াশীল ওষুধ অনেক সময় অনেক উপরে যেতে হয়। 1 থেকে শুরু করলে 30, 40, 50, 60, 100 পর্যন্ত আমার হিসাবে আছে। হ্যাঁ, হতে পারে হয়তো 2-1 জনের বেশি সেরকম প্রয়োজন হয় না। কারণ কার্সিনোসিন রোগটাও দেখবেন ওই যে বললাম নানা কারণে আমাদের হয়, সেই কারণগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে আমরা শারীরিক প্রবণতা দেখিয়ে আমরা ওষুধ প্রয়োগ করতে পারি। অর্থাৎ বংশগতিতে যদি থাকে এবং সেখানে টিবি থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে, ডায়াবেটিস বা অন্য কোনো জটিল রোগের ইতিহাস থাকতে পারে, যেমন কারো সন্তান না হওয়া অথবা বংশগতিতে সে কোনো ট্রাবলস থাকলে, সেই হিসেবে আমরা ধরে নিতে পারি। আমি কথা বলছি না ক্যান্সার রোগ সহজে চিকিৎসা হয় না। আর একটা কিছু কি বললাম, 50 ক্যান্সার হলে সেটা সহজে ভালো হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু 50-এর উপরে হলে তখন বোঝা যায় যে তার ভালো হওয়াটা অনেকটা জটিল, অথবা এলোপ্যাথিক্যালরা কোনো চাপা পড়া বা কোনো রোগের কারণে। দেখুন 3-3টা রোগ না হলে, আমরা ধরুন টিউবারকুলোসিসের কথা বলছিলাম, সেরকমই কোনো রোগ চাপা পড়া অথবা ভালো আছে এবং তার কোনো ট্রাভেলস নাই, 3-3টা রোগ বা 3-3টা অঙ্গের উপরে তার ট্রাভেলসগুলো হয়ে গেছে, তাইলে আমরা বুঝতে পারি তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরেন চোখের ছানি, যেমন ধরেন দাঁতগুলো তার লাগানো, অর্থাৎ ক্ষয়জাত দাঁত দেখে আমরা সিবিলিটিক মায়াজম বুঝলাম, চোখের ছানি দেখেই অর্থাৎ ছানির চিকিৎসা হইলো, অথবা চোখে কম দেখা, সেটা আমরা সাইকোটিক মায়াজম হিসাবে ধরে নিয়ে আমরা বুঝতে পারবো এই 2টা তো তার রোগ হলেই। আরও তো রোগ অনেক আছে, কেউ কানের শুনে না, কান হয়তো কারো পাইলস, কারো শ্বাসকষ্ট, কারো অমুক, সেই ভাগগুলো আমরা মায়াজমের ভাগের ভিতরে বিস্তৃত আলোচনা করেছি। আজকে খালি সংক্ষেপে একটি আলোচনা করলাম, শারীরিক প্রবণতা এবং পার্সোনালিটি যেটা হয়। তাহলে চলে আসি মানসিক বিকাশটা কি কি হতে পারে। সেটা হচ্ছে অ্যাংজাইটি, গিল্টি এবং ডিপ্রেশন। অর্থটা কি? অর্থটা হচ্ছে অত্যন্ত সংবেদনশীল। আমরা যেটা বলি
কারো কথায় আঘাত পাওয়া। দেখুন, অত কিছু বললো না, কারো একটা কথা সহজে আপনি মেনে নিতে পারছেন না, এবং মেনে নিতে না পারার কারণেই আপনার কষ্টটা বেড়ে গেল, প্রকাশ করতে পারছেন না। এই যে ডিপ্রেশন, এই যে অ্যাংজাইটি, এই অ্যাংজাইটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তা না হলে আমরা চিকিৎসা করতে পারবো না। আমি কতগুলো লক্ষণের কথা বলছি, বৈশিষ্ট্যগুলো যেগুলো পার্সোনালিটির উপরে নির্ভর করে, সেটা হাইলি সেন্সিটিভ, সামান্য কটুকতাও কষ্ট পায় এবং অত্যন্ত সংবেদনশীল, যেটা যেটা টিউবারকুলোসিস মায়াজমে আছে। আর কি আছে? ভয়, এবং ওই যে আমরা বলি অ্যাকোনাইট, অর্থাৎ ভয়ের কুফলের অ্যাকোনাইটিস, সকল কিছু মিলেই ক্যান্সার। ক্যান্সারের এই জন্যই চিকিৎসাটা জটিল এবং আনন্দ। আমরা যদি এই সুন্দরভাবে চিকিৎসাটা করতে পারি, পার্সোনালিটিটা জেনে, তাহলে ভয়ের কারণে যদি হয়ে থাকে তাহলেও সেটা হতে পারে, এবং সেটাই আমরা বলি আর হলো পারফেক্টনেস, সব কিছু নিখুঁতভাবে করা। দেখবেন আর্সেনিকের আমরা কতগুলো লক্ষণ জানি, সূচিবায়ু এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। যেমন আমি একটা রোগীর কথা এর আগে বলেছিলাম যে আমার চেম্বারে বসেছি, চেয়ারে বসে না। তাহলে বুঝতেই পারেন কি খুঁতখুঁতে স্বভাব। এই খুঁতখুঁতে স্বভাবেরই ভবিষ্যতে ক্যান্সারের রূপ নেয়। আমি জানি না এটা 100% কারেক্ট। যদি এই দৃশ্য, তো আমি এখন নাম নাই বললাম, কারণ হলো আমি দেখেছি যে এই 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 রোগীর চিকিৎসা করতে এখনো আমি পাচ্ছি না, নানা কারণে। যাই হোক, সুতরাং আমরা ক্যান্সারের বডি যেন না হয়, ক্যান্সারের দিকে যেন রূপ না নেয়, সেই কারণে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আজকের আলোচনা। কারণ এই ব্যক্তিগত সম্পর্কের উপরে ভিত্তি করেই, অর্থাৎ আমরা জেনেই আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারি। যেমন সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণের অভ্যস্ত, কান্না, রাগ, দুঃখ সব কিছু চেপে যাওয়া, এই যে মানসিক কষ্ট। কেউ হয়তো কম বয়সে এমন প্রেশারে ছিল, একেবারে সিস্টেমেটিক্যালি, সেগুলো অনেক সময় অবদমিত, খালি যে মানসিক কষ্ট তা না, অবদমিত যে কোনো জিনিস হইতে পারে। কড়া শাসনের ভিতরে থাকলে, কড়া কড়া মানে সব কিছু যদি করা হয়ে যায়, তাহলে তার যে সাবমিসিভটা হয় সেটাও অনেক সময় রোগের কারণ হতে পারে। সেগুলো আমাদেরকে বিবেচনায় আনতে হবে। আজকের যে দর্শন, অর্থাৎ চারিদিকে দেখেন এই যে প্রজন্ম অস্থির চিত্ত, কোনো রকমের শান্তি নেই, কারোরে বিশ্বাস করে না, এবং এইখান থেকে বেরিয়ে আসার জন্য হোমিওপ্যাথি। আপনারা অবাক হবেন, আপনারা এই লক্ষণের উপরে ভিত্তি করে যদি মায়াজমেটিক চিকিৎসা 2-3 মাত্র প্রয়োগ করেন, তার চরিত্র পরিবর্তন হয়ে যায়। একমাত্র হোমিওপ্যাথিকে পারে। কিন্তু আমরা যারা এলএম পদ্ধতি করি, আমরা যারা ডাক্তারি করি, আমরা এগুলোতে বিশ্বাস করি না। সবচেয়ে দুঃখ হচ্ছে সেটাই, কারণ বিশ্বাস করি না গতি গিয়ে আমরা চিকিৎসা করতে পারি না, আমরা চিকিৎসাতে বিভ্রাট হয়। মনে রাখবেন, আপনার প্রত্যেকটা ওষুধ যদি লক্ষণ মতন দিয়ে চিকিৎসা করেন, তার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। তা না হলে তো হোমিওপ্যাথিক করে লাভ নেই, গতানুগতিক চিকিৎসা। যাই হোক, আজকে আর আলোচনা বাড়াবো না, কারণ হলো অনেক কথা মনে পড়ে, যে সকল কথা এলোপ্যাথিকের চিকিৎসার এখন হাত তুলে ফেলতেছে। কারণ এটার একটা শেষ আছে। আপনার রুগী বাঁচবেন, আপনার অঙ্গগুলো কেটে ফেললেন, সব অঙ্গ ছাড়াও চলছে, সেই বাঁচার কোনো মানে থাকতে পারে কিনা আমি জানি না। কারণ সব কিছু মিলেই মানুষ, কোনো অঙ্গ আলাদা করে অঙ্গগুলো কেটে 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 আপনার স্টোমাক কেটে ফেললেন, লিভার অর্ধেক কেটে ফেললেন, কিডনি কেটে ফেললেন, প্যাকেন রাস্তা, পাইলসের রাস্তা কেটে ফেললেন, তবুও আপনার জীবন আছে। তারপরে হার্টের অর্ধেক নিয়ে আপনার কিছু লাগাইলেন, তারপরও আপনার জীবনটা খালি বেঁচে আছে, অন্য কোনো কাজ নাই। এই ধরনের বেঁচে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। আজকালকার আমেরিকাতে দর্শন, অর্থাৎ কিভাবে বাঁচার কোনো উপায়, মানুষের মৃত্যু হবে। আমি সেই জন্য বলি পিসফুল ডেথ, অর্থাৎ শান্তিতে মৃত্যু। 1, 2 নম্বর হচ্ছে যখন কোনো মৃত্যু হবে, এই যে কোনো রোগ সুখের কোনো চাপা পড়া যদি না থাকে, তাহলে সকল অঙ্গ একসাথেই চলে যাবে এবং কোনো ওষুধই তখন কাজ করবে না। সেটাই আজকালকার প্রমাণ হয়। যাই হোক, চলে আসি। তারপরে আবেগিক দিক, অর্থাৎ স্নেহের অভাব। আবেগিক দিক বলবো না, বৈশিষ্ট্যগুলোর ভিতরে স্নেহের অভাব, এই লেক অফ অ্যাফেকশন,
দেখবেন অনেকের মা বাবা নাই, অথবা যাদের মা বাবা বিচ্ছিন্ন, অথবা আমরা যেটা বলি যে মা হয়তো বাপকে ছেড়ে চলে গেল, কিন্তু ছেলের অবস্থাটা কি হলো কেউ চিন্তা করলো না। এই যে মানসিক যে তার যে কষ্ট, অর্থাৎ স্নেহের অভাবেও রোগ হতে পারে, এসব দৃষ্টিকোণ রাখার জন্য আজকের এই আলোচনা। অর্থাৎ মানসিকের উপরে আমাদের যত জোর দিয়ে দেখতে হবে তার রোগের কারণটা কি। এই যে কারণটা যদি তার হয়ে থাকে, তাইলে আপনি সহজেই চিকিৎসা করতে পারবেন। আর সহজে চিকিৎসার জন্য একটা ওষুধে আছে, সেটা প্রয়োগ করার পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। কারণ ধরতে পারলেন যে সে ক্ষয়িষ্ণু রোগ এবং ক্যান্সারের দিকে তার রূপ নিচ্ছে, তাইলে আপনারও দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে যাবে। প্রশ্ন করতে পারেন, স্যার আপনিও তো বলেন আপনার কাছে রুগী আসবে, আমাদের কাছে তো রুগী আসে না, আসার জন্যই আমরা নবযুগের সৃষ্টি করেছি। আমি জানি অনেকেই আমার এইসব কথা বিশ্বাস করবে না। আমার এসব কিছু থেকে বেরিয়ে আসতে হবে। আমরা গতানুগতিক শিক্ষা নিয়ে, অর্থাৎ এলোপ্যাথিকের মতন রিলিফ দিয়ে চিকিৎসা করা হোমিওপ্যাথিক বিশ্বাস করে না। কিন্তু আমরা যারা অনেকে ডাক্তারি করি, সচেতন পদ্ধতি করি, আমরা তাড়াতাড়ি একটা রিলিফ দেওয়ার চেষ্টা করি। সেখান থেকে বেরিয়ে আসেন, রিলিফ অটোমেটিক্যালি হবে। আপনার মনে যদি শান্তি থাকে, সব চিকিৎসাই আপনার হবে। যদিও সেটা জটিল, যদিও সেটা ডাক্তারি করে বের করা এবং সেই এতগুলো লক্ষণ জেনে কখন কিভাবে হয়েছে রোগীও বলতে চায় না, ইতিহাস তো দিতেই চায় না। কিন্তু দেখুন, এখন কিন্তু আমেরিকাতে চূড়ান্তভাবে সমস্ত লাইফ হিস্ট্রিটা নেওয়া হয়। এটা অবাক হবেন, যে লাইফ হিস্ট্রি হোমিওপ্যাথিকে চরমভাবে নেওয়ার কথা, সেই হোমিওপ্যাথিক এখন লাইফ হিস্ট্রি না। লাইফ হিস্ট্রি নিয়ে এলোপ্যাথিক ডাক্তাররা অতীতে কি হয়েছিল, কোন ঘটনা ঘটছিল, কেন হইলো, এগুলো সব তাদের ডিটেলস না থাকলেই ওষুধ প্রয়োগ করা আমেরিকাতে অনেক সময় কঠিন হয়ে পড়ে। যাই হোক, আমি আর চাই না। আমি চাই আমরা যেন ডাক্তারি যেটা করি, আমরা যেন মানুষের সেবা দিতে পারি, অর্থাৎ প্রজন্মের সেবা। যেন জেনেটিক্যালি আমাদের চেঞ্জ আসে, সেই জেনেটিক্যালি চেঞ্জের জন্য আমার এই চেষ্টা। সর্দি কাশি জ্বর এগুলো ভালো হবে, এটার জন্য না এমনিই ভালো হয়ে যায়, সেটা আমাদের অর্গানও বলা আছে। অর্থাৎ কোনো রোগ যদি 7 দিনের ভিতরে ভালো হয়ে যায়, অ্যাকুইট রোগগুলো কোনো ওষুধ দিতে হয় না। তারপর আমরা দিই, একটু রিলিফ দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই রিলিফের জন্য আসলেই আপনি মূল জিনিস ধরে তার চিকিৎসাটা শুরু করবেন। সে যেন না বুঝে আপনার তাকে চিকিৎসাটা করতেছেন। আমি জানি কেউ বিশ্বাসও করবে না, কিন্তু মনে রাখবেন, এই হোমিওপ্যাথিক চিকিৎসা যখনই করতে পারবেন, আপনার ধরেই নেবেন 80 থেকে 90 বছরে আপনার কোনো রোগ হওয়ার সম্ভাবনা নাই। এইরকম চ্যালেঞ্জ দিয়ে শুরু করুন, মানুষ বিশ্বাস করবে। আমার কাছে বিশ্বাস করলো, আপনারা বিশ্বাস করবে। আমার আয়ু যদি এরকম বাড়তে পারে, আমিও বহুদিন আগে মারাই যেতাম। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে এই আয়ু যদি থাকে আপনাকে, সেটা যেন বাড়তি হিসেবে নেওয়া হয়। আমরা যেন অনিয়ম না করি। এই অনিয়মের ওষুধের কোনো শেষ নেই, কারণ আমরা বেশিরভাগই অনিয়মে লিপ্ত হই। চলে আসে গভীর স্মৃতি, অতীতের কষ্ট বলে থাকে, যেগুলো বলছে আচরণগত, এগুলো এগুলো আমি তো বললাম যে একটা কষ্টের কথা বলেই শারীরিক প্রবণতা বা শারীরিক দৃশ্যতা দেখে বা অতীতের ইতিহাস দেখে আমরা নির্বাচন করতে পারি, কিন্তু মনের উপরে যে 90% রয়ে গেল, সেটা আমরা কেউ খবর রাখি না। এই খবর রাখি না গতিকেই ক্যান্সারের উৎপত্তি। সেজন্যই আজকে যে আলোচনাটা রেখেছিলাম, পার্সোনালিটি অফ কার্সিনোসিন, অর্থাৎ অর্থাৎ কিভাবে আমরা ব্যক্তিগতর উপরে এই রোগটা হয়, সেটার কারণটাই বেশি। দেখুন, রোগী খুব ভালো আছে, কিন্তু সে কারো ধন্দাটাও দিতে চায় না, অমুকও দিতে চায় না। বড় বড় অফিসাররা, অথবা বড় বড় দায়িত্বশীলরা, অথবা বড় যে কোনো চাপের মুখে থাকুক, তাদের আরো রোগ বেশি, এবং রোগ তাদের শেষ পর্যন্ত ওই যে ক্যান্সারের দিকে ওই ওই লক্ষণগুলো চাপা পড়ে থাকে। যেমন আমি কি বললাম, আমি বললাম লেক অফ অ্যাফেকশন, অর্থাৎ স্নেহের অভাব। তারপরে যেটা পারলাম, আচরণ দিক। আচরণ দিকটা কিরকম দেখুন, ওয়েল ম্যানার, অর্থাৎ ভালো ব্যবহার এবং পোলাইটনেস এবং ওবিডিয়েন্ট। দেখবেন সরকারি চাকরিতে বহু ওবিডিয়েন্ট লোক আছে, তারাও একসময় না একসময় এসব সাবমিসিভের কারণে ক্যান্সার হইতে পারে। তো ক্যান্সার হওয়ার কি কারণগুলো বললাম, এই যে কারণগুলো ব্যাখ্যা করলাম, আবেগিক দিক, আচরণগত দিক এবং মানসিক দিক। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মানসিক বিকার। মানসিক বিকার,
অ্যাংজাইটি এবং চলে আসি শেষ কথাটা বলেই আজকে শেষ করবো। সারাংশটা আমরা বলতে পারি যে যিনি ভালোবাসেন, কর্তব্যের মধ্যে পৃষ্ঠ নিচকে ভুলে অন্যের জন্য বাঁচেন, তারাই হচ্ছে ক্যান্সার রোগীর একমাত্র লক্ষ্য। অর্থাৎ ভালো জীবনযাপন করেই ক্যান্সার রোগটা সৃষ্টি হয়। সেই কারণেই আমরা রোগের কারণটা ধরতে পারলে আমরা চিকিৎসাটা করতে পারি। তাহলে চলে আসি মানসিক গঠন, মেন্টাল আর একটা কি আগ্রহ এবং পছন্দ, লাইক এবং ডিসলাইক, এটার উপরে দেখবেন রেফারেন্সে বহুত কথা আছে, কিন্তু সেই সকল লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ নির্বাচন করা অনেক সময় কঠিন হয়। কিন্তু প্রয়োজন নাই আমি এই কথা বলবো না, কারণ সেগুলো এই লাইক ডিসলাইকের উপরে ক্যান্সার রোগের প্রথম কারণ। যেমন দেখুন আমেরিকাতে দেখবেন বাচ্চা নিবে না, কুকুর পালবে, বিড়াল পালবে, প্রাণী জগতের প্রতি তার আকর্ষণ এবং সেই স্নেহ মায়া মমতা ওই প্রাণী জগতেই পড়ে। এই যে আগ্রহ, এরকম আগ্রহ অনেক সময় ক্যান্সার রোগের সৃষ্টি করতে পারে। ঠিক সেই হিসাবে আমরা যদি বলি কারো সঙ্গীতে, কারো নৃত্যে, কারো চিত্রকলা, এরকমও ডাইভারশন থাকে, আগ্রহ থাকে, কিন্তু এই আগ্রহগুলো যদি চাপা পড়ে তার কাছে যদি সেটা অর্থাৎ সেই জিনিসটা যদি সে প্রস্ফুটিত করতে না পারে, তখনও এই সকল রোগে এই সকল লোকেরও অনেক সময় ক্যান্সারের রূপ নিতে পারে। কারণ আমি কেন বলছি, আমি বলছি যে মানসিক কষ্ট এত বেশি নিচে চাপা থাকে, সেগুলো বের করা আমাদের এই প্রজন্মের অত্যন্ত কষ্ট। সেই কষ্টের গতিকে আজকালকার যে উচ্ছৃঙ্খল জনতার সৃষ্টি হলো, যে জেনারেশন আমাদের কাছে আসতেছে, আমরা স্নেহ মায়া মমতা এবং দুঃখ কষ্ট সব কিছু মিলেই একটা কিমাকার এবং ক্যান্সার প্রজন্মের মতন আমাদের সকল সমাজ ব্যবস্থাকে একেবারে শেষ করে দিচ্ছে। সেখান থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র হোমিওপ্যাথিকে পারে, এবং সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আজকের এই আলোচনা। অর্থাৎ আমরা যেন এই পার্সোনালের উপরে ভিত্তি করে রোগ নির্ণয় করে মানুষ যেন আর এরকম না হয়, অথবা ভবিষ্যতে প্রজন্ম যেন আমাদের এরকম রোগ সৃষ্টি না হয়, সেটা যদি প্রথম থেকেই আমরা চিকিৎসা করতে পারি, অর্থাৎ অ্যাডভান্স স্টেজে যদি আমরা আমাদের হোমিওপ্যাথিক মতের শিক্ষা দিতে পারি, এবং আপনাদের ছেলে মেয়েদেরকে বা আপনারা থাকা অবস্থায় যদি এটা করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনাদেরও বংশগতিতে এই ধরনের জটিল রোগ থেকে মানুষকে নিরাময় দিতে পারবেন। মানুষ 80 থেকে 100 বছর অনায়াসে জীবনযাপন করতে পারবে, এবং তাদের কোনো রকমের ট্রাভেলস হওয়ার কোনো কারণ নাই। এটাই হোমিওপ্যাথিকের লক্ষ্য এবং উদ্দেশ্য। আসুন আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্যই নতুন প্রজন্মের কাছে নতুন যেন তথ্যকথা তুলে ধরি। সেই সুবাদে আগামী 1 জানুয়ারি থেকে আমি একটা কোর্স করতে যাচ্ছি। এখনো পূর্ণাঙ্গ আমি নিতে পারিনি, তবে আমি কোর্সটা করব এই কারণে, এই প্রচারটা অর্থাৎ এলএম পদ্ধতির সিস্টেম প্রতি ঘরে ঘরে বা প্রতি পাড়া মূল্যিকাতে যেন হতে পারে, এর ব্যবহার যেন বহু বেশি প্রচলিত হয়, সেই চেষ্টা এবং সেই লক্ষ্যই আমার। আসুন আমরা কিভাবে মানুষের সেবা দিতে পারি প্রতি ঘরে ঘরে চেষ্টায় আছি, এবং আপনারা সহযোগিতা করবেন এই আশা রেখেই আজকের এই আলোচনা শেষ করছি।